অহংকার মানুষের চোখের সামনে এমন এক দেওয়াল তুলে দেয়, যার ওপাশে দাঁড়িয়ে থাকা কোনো নিষ্পাপ মানুষের কষ্টকেও চোর বা অপরাধী বলে মনে হয়। আমাদের গল্পটি সুজন আর প্রিয়ার। সুজন ধনী ব্যবসায়ী পরিবারের একমাত্র ছেলে, যে দীর্ঘ কয়েক বছর লন্ডনে পড়াশোনা শেষ করে আজই বাড়ি ফিরছে। আর প্রিয়া এক চরম বাস্তবতার শিকার মেয়ে, যার কাঁধে অসুস্থ মা আর ছোট ভাইয়ের দায়িত্ব। বেঁচে থাকার তাগিদে সে সুজনদের বাড়িতে পরিচারিকার কাজ করছে। সুজনের গাড়ি এসে বাড়ির সামনে থামল। সুজন গাড়ি থেকে নেমে চারপাশটা এক অদ্ভুত বিরক্তি নিয়ে দেখল। বিদেশ থেকে ফেরার পর এই চেনা পরিবেশটাও যেন তার কাছে বড় সেকেলে লাগছে। উফ, ড্যাডিকে কতবার বলেছি এই ব্যাকডেটেড গাড়িটাকে চেঞ্জ করতে। ইন্ডিয়ার এই ধুলো বালি আর গরম জাস্ট অসহ্য। সুজন ড্রয়িং রুমে এসে সোফায় বসতেই প্রিয়া এক গ্লাস জল নিয়ে তার সামনে এসে দাঁড়ালো। প্রিয়ার পরনে সাধারণ সুতির শাড়ি, চোখে মুখে এক অদ্ভুত ক্লান্তি আর সরলতা। দাদাবাবু, জলটা নিন। মামুনি বললেন আপনি রাস্তা থেকে আসছেন, খুব ক্লান্ত, তাই। হোয়াট ইজ দিস? তুমি কে? আর এই গ্লাসের গায়ে আঙুলের ছাপ লেগে আছে কেন? হাইজিন মেনটেন করতে পারেন না? আমি প্রিয়া, এই বাড়িতে নতুন কাজ নিয়েছি দাদাবাবু। গ্লাসটা আমি ভালো করে ধুয়ে এনেছি। জাস্ট সেট আপ। তোমার যুক্তি শুনতে চাইনি। কাজের লোক হয়েছ, কাজের লোকের মতোই থাকবে। আবার চোখের সামনে থেকে যাও এখন। ড্যাডি যে কোত্থেকে এসব আনকালচার মেয়েদেরকে কাজে রাখে, এক ফোঁটা ম্যানার্স বলতে কিছু নেই। যাও এখান থেকে। প্রিয়ার চোখ দুটো জলে ভরে উঠল। প্রথম দিনই এমন একটা অপমান সে আশা করেনি। কিন্তু মায়ের ওষুধের টাকা আর ভাইয়ের স্কুলের খরচের কথা ভেবে সে মুখ পুছে চোখের জল মুছে রান্নাঘরের দিকে চলে গেল। দিন কাটতে লাগলো, কিন্তু সুজনের আচরণে কোনো পরিবর্তন হলো না। বরং দিন দিন প্রিয়ার প্রতি তার বিরক্তি আর অহংকার আরো বাড়তে লাগলো। সুজনের ঘরের কোনো জিনিস এদিক সেদিক হলেই সে প্রিয়াকে ডেকে যাচ্ছে তাই ভাষা ব্যবহার করত। প্রিয়া, প্রিয়া, হোয়াট আর ইউ? জলদি আমার ঘরে এসো। হ্যাঁ দাদাবাবু, বলুন, কোনো দরকার? আমার ল্যাপটপের টেবিলের উপরে একটা ইম্পর্টেন্ট ফাইল ছিল। সেটা কোথায়? তুমি হাত দিয়েছো তো ওখানে? আরে কতবার বারণ করেছি, আবার পার্সোনাল জিনিসে কখনো হাত দেবে না। না দাদাবাবু, ভগবানের কসম, আমি ফাইলটা ধরিনি। আমি শুধু টেবিলটা একটু মুছে দিয়েছিলাম। ফাইলটা তো ওই যে আপনার খাটের পাশে সোফার উপরই পড়ে আছে। ও, তো আমি কি এখন অন্ধ বলতে চাও? তুমি ফাইলটা ওখান থেকে তুলে টেবিলে রাখতে পারলে না? এত অলস কেন তুমি? সারা দিন শুধু গাধার মতো খাটুনি দেখাও। বুদ্ধিশুদ্ধি বলতে তো কিচ্ছু নেই। ভুল হয়ে গেছে দাদাবাবু, আর হবে না। তোমাদের মতো নিচু জাতের মেয়েদের এই এক স্বভাব, ভুল হলে শুধু কান্নাকাটি করা। যাও, আবার ঘর থেকে এক্ষণে বের হয়ে যাও। আর শোনো, বিকেলে আমার বন্ধুরা আসবে। ঘরটা যেন একদম টিপটপ থাকে। কোনো নোংরা দেখলেই বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে কিন্তু বের করে দেব। কথাটা যেন মাথায় থাকে। প্রিয়া কোনো কথা না বলে মাথা নিচু করে ঘর থেকে বেরিয়ে গেল। সুজন নিজের মনেই বিড়বিড় করতে লাগলো, এইসব গরিব মানুষদের শুধু টাকা দরকার, কাজের নামে সব ফাঁকিবাজ। সে জানতো না প্রিয়া প্রতিদিন বাড়ি ফিরে সুজনের এই অপমানের কথা মনে করে কতটা কাঁদে। কিন্তু তার মায়ের ফ্যাকাশে মুখ আর ছোট ভাইয়ের নিষ্পাপ চোখের দিকে তাকিয়ে সে সব সহ্য করে নেয়। দেখতে দেখতে কয়েক সপ্তাহ পার হয়ে গেল। সেদিন সকাল থেকে আকাশের মুখ ভার ছিল। সুজন এক জরুরি মিটিংয়ের জন্য বাইরে গিয়েছিল। প্রিয়া ভাবল সুজন ঘরে নেই, এটাই সুযোগ তার অগোছালো ঘরটা ভালো করে গুছিয়ে রাখার। সুজন তার জামা কাপড় সবসময় খাটের ওপর চেয়ারের ওপর অগোছালো করে ফেলে রাখত। প্রিয়া গুনগুন করে একটা চেনা সুর ভাসতে ভাসতে
সুজনের আলমারির পাশ থেকে তার ছড়ানো ছিড়ানো প্যান্ট আর শার্টগুলো তুলতে লাগলো। একটি ভারী কোট তুলতে গিয়ে হঠাৎ পকেটের চেনটা খোলা থাকায় মেঝেতে কিছু একটা পড়ে যাওয়ার শব্দ হলো। ওমা, এটা কি পড়লো? প্রিয়া নিচু হয়ে দেখল একটা প্লাস্টিকের প্যাকেটের ভিতর মোটা একটা বান্ডিলের 500 টাকার নোট। টাকার বান্ডিলটা দেখে প্রিয়ার বুকটা থক করে উঠল। এত টাকা সে জীবনে একসঙ্গে কখনো দেখেনি। বাপরে, এত টাকা দাদাবাবু এভাবে জামার পকেটে ফেলে রেখেছে। যদি হারিয়ে যেত? আমি এটা আলমারির লকারে রেখে দিই, দাদাবাবু আসলে বুঝিয়ে দেব। প্রিয়া যখন টাকাটা মেঝে থেকে তুলে সোজা হয়ে দাঁড়িয়ে আলমারির দিকে এগোতে যাবে, ঠিক তখনই ঘরের দরজায় এসে দাঁড়ালো সুজন। সুজনের মিটিংটা বাতিল হওয়ায় সে হুট করে বাড়ি ফিরে এসেছিল। প্রিয়ার হাতে টাকার বান্ডিলটা দেখে সুজনের চোখ দুটো যেন রাগে লাল হয়ে উঠল। চোর চোর, একদম হাতে নাতে ধরা পড়েছিস। তোর এত বড় সাহস, তুই আবার পকেট থেকে টাকা চুরি করছিস? না 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 দাদাবাবু, দোহাই আপনার, আমাকে ভুল বুঝবেন না। আমি চুরি করিনি। জামাটা গোছানোর সময় টাকাটা মেঝেতে পড়ে গিয়েছিল, আমি শুধু তুলে আলমারিতে রাখতে যাচ্ছিলাম। জাস্ট সেট আপ। চোরের মুখে আবার বড় বড় কথা। আরে তোদের মতো গরিবদের রক্তে চড়িয়ে আছে। বাইরে খুব সাদা সিধে সাজিস, তাই না? ভিতরে ভিতরে যে এত বড় চোর, সেটা আজকে প্রমাণ হয়ে গেল। দাদাবাবু, আমি চোর নই। আমার মামনির কসম, আমার ছোট ভাইয়ের কসম, আমি জীবনে কোনোদিন কারোর একটা পয়সাও না বলে নিইনি। আপনি বিশ্বাস করুন দাদাবাবু। তোর মতো একটা চোরের মুখে নিজের পরিবারের কসম মানায় না। ড্যাডি তোকে দয়া করে কাজে রেখেছিল, আর তুই তুই আমাদের বাড়িতে শীত কাটছিস। এক মুহূর্ত তুই আর এই বাড়িতে থাকবি না। সুজন প্রিয়ার কোনো কথাই শুনল না। তার কান্নার আওয়াজ সুজনের পাথরের মতো শক্ত মনের একটুও তাক কাটতে পারল না। সুজন প্রিয়াকে টেনে নিয়ে সদর দরজার সামনে নিয়ে গেল। বাহাদুর, এই মেয়েটাকে এক্ষুনি ঘাড় ধাক্কা দিয়ে গেটের বাইরে বের করে দাও। আর আজ থেকে এই মেয়েটাকে যেন আমাদের বাড়ির আশেপাশে কোথাও না দেখি। গেট আউট। দাদাবাবু, আমার কথাটা একবার শুনুন। আমি চোর নই, আমি চোর নই। ঈশ্বর আপনার বিচার করবেন দাদাবাবু। প্রিয়াকে মাঝ রাস্তায় এক কাপড়ে বের করে দেওয়া হলো। আকাশ ভেঙে তখন বৃষ্টি নামলো। সেই বৃষ্টির জলের সাথে মিশে যেতে লাগলো এক নিষ্পাপ মেয়ের চোখের জল। প্রিয়া আকাশের দিকে তাকিয়ে শুধু বলতে লাগলো, হে ভগবান, তুমি তো সব জানো। আমি কোনো অন্যায় করিনি। আমার মাকে আমি এখন কি করে বাঁচাবো? বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার পর প্রিয়ার পৃথিবীটা এক মুহূর্তেই ওলটপালট হয়ে গেল। সে কান্না ভেজা চোখে কোনো মতে হেঁটে তার ভাঙা ঘরে পৌঁছল। ঘরে ঢুকতেই সে দেখল তার ছোট ভাই আকাশের কোলের ওপর মাথা রেখে তার মা যন্ত্রণায় ছটফট করছে। মা, মা, তোমার কি হয়েছে? মা, কথা বলো আমার সাথে। আকাশ, মায়ের কি হয়েছে রে? মামুনি তো বিকালের পর থেকেই কেমন যেন করছে দিদিভাই, শুধু কাশির সাথে রক্ত উঠছে। আমাদের কাছে তো কোনো টাকাও নেই যে ডাক্তার ডাকবো। তুমি টাকা এনেছো দিদিভাই? প্রিয়া বুক চাপড়ে কেঁদে উঠল। সে কিভাবে তার ছোট ভাইকে বলবে যে সে চুরির অপবাদ পেয়ে কাজটা হারিয়েছে? প্রিয়া তার প্রতিবেশীদের সাহায্য নিয়ে কোনো মতে তার মাকে শহরের এক সরকারি হাসপাতালে নিয়ে গেল। ডাক্তারবাবু প্রিয়ার মাকে পরীক্ষা করে বাইরে এলেন। তার মুখটা খুব গম্ভীর ছিল। প্রিয়া ডাক্তারের হাত দুটো জড়িয়ে ধরে বলল, ডাক্তারবাবু, আমার মা ভালো হয়ে যাবে তো? একটু দেখুন না ডাক্তারবাবু, আমার মা ছাড়া এই দুনিয়ায় আর কেউ নেই। দেখুন প্রিয়া দেবী, আপনার মায়ের লিভারে একটা বড় ইনফেকশন হয়েছে। এখনই জরুরি অপারেশন না করলে ওনাকে বাঁচানো অসম্ভব। আর এই অপারেশনের জন্য অন্ততপক্ষে 2-3 লাখ টাকার দরকার। আপনি জলদি টাকার ব্যবস্থা করুন। 2-3 লাখ টাকা? ডাক্তারবাবু, আমি এত টাকা কোথায় পাবো? আমি তো মানুষের বাড়িতে কাজ করি,
দয়া করে আমার মাকে বাঁচান। আমি আপনাদের সারা জীবন ধরে টাকা শোধ করে দেব। দুঃখিত প্রিয়া, হাসপাতালের নিয়ম অনুযায়ী টাকা জমা না পড়লে আমরা অপারেশন শুরু করতে পারবো না। আপনি জলদি ব্যবস্থা করুন, সময় খুব কম। প্রিয়া পাগলের মতো এদিক ওদিক ছুটতে লাগলো। পুরনো পরিচিত সবার কাছে হাত পাতল, কিন্তু এত টাকা দেওয়ার মতো কেউ ছিল না। সুজনদের বাড়ির কথা মনে পড়লেও সেখানে যাওয়ার সাহস তার ছিল না। সময় পেরিয়ে যেতে লাগলো, কিন্তু টাকার ব্যবস্থা হলো না। আর ঠিক তখনই হাসপাতালের আইসিইউ এর লাল আলোটা নিভে গেল। ডাক্তারবাবু ঘর থেকে বেরিয়ে এসে প্রিয়ার মাথায় হাত রাখলেন। প্রিয়া বুঝতে পারল সব শেষ হয়ে গেছে। মা, আমাকে ছেড়ে কোথায় চলে গেলে মা? আমি পারলাম না মা, আমি টাকার ব্যবস্থা করতে পারলাম না। আমাকে ক্ষমা করে দাও মা। টাকার অভাবে আর সুজনের দেওয়া এক মিথ্যে অপবাদের চোটে প্রিয়া আজ মাতৃহীন হলো। তার ছোট ভাই আকাশ প্রিয়াকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। প্রিয়ার চোখের জল যেন এবার শুকিয়ে পাথরে পরিণত হলো। তার মনে সবুজের প্রতি কোনো ক্ষোভ রইল না, শুধু রইল এক সীমাহীন শূন্যতা। মা মারা যাওয়ার পর ঘরের দায়িত্ব এখন সম্পূর্ণ তার উপর। সে প্রতিজ্ঞা করলো সে কারো বাড়িতে কাজ করবে না, নিজের সততা নিয়ে সে বেঁচে থাকবে, ছোট ভাই আকাশকে মানুষের মতো মানুষ করবে। কিন্তু ভাগ্যের চাকা যে আবার ঘুরবে তা প্রিয়া বা সুজন কেউই জানত না। মায়ের মৃত্যুর পর প্রিয়ার জীবনের আকাশটা যেন চিরকালের মতো মেঘে ডেকে গেল। কিন্তু ভাঙা ঘরে বসে কাঁদলে তো আর পেট চলবে না। ঘরে যে তার 10 বছরের ছোট ভাই আকাশ রয়েছে। প্রিয়া প্রতিজ্ঞা করেছিল সে আর কোনোদিন কারো বাড়িতে পরিচারিকার কাজ করবে না, কোনো ধনীর পায়ের নিচে নিজের আত্মসম্মানকে বিকিয়ে দেবে না। তাই বেঁচে থাকার তাগিদে প্রিয়া বেছে নিল এক সৎ কিন্তু কঠিন পথ। শহরের ব্যস্ত সিগন্যালে ফুটপাতে সে লাল গোলাপ আর রজনীগন্ধার মালা বিক্রি করা শুরু করলো। আজ তীব্র রোদ, সিগন্যালে সারিবদ্ধভাবে গাড়ি দাঁড়িয়ে আছে। প্রিয়ার তার ছোট ভাই আকাশের হাত ধরে ক্লান্ত পায়ে এক একটা গাড়ির জানলার পাশে গিয়ে দাঁড়াচ্ছে। প্রিয়ার পরনে একটা মলিন শাড়ি, চুলে তেল নেই, চোখের নিচে কালি, কিন্তু তার চোখ দুটোতে এখনো এক অদ্ভুত সততা চকচক করছে। বাবু, একটা ফুল নেবেন? খুব তাজা ফুল বাবু, সকালবেলা বাগান থেকে তুলে আনা, মাত্র 10 টাকা। একটা ফুল নিলে আমার ছোট ভাইটার দুপুরে খাওয়ার খরচটা উঠে যেত বাবু। নেবেন একটা ফুল? প্রতিদিনের এই অবহেলা আর রুক্ষ আচরণ প্রিয়ার সয়ে গেছে। সে মুখ বুজে একটা দীর্ঘশ্বাস পেলে পরের গাড়ির দিকে এগিয়ে যায়। আকাশ তার দিদির আঁচল ধরে হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে পড়েছে। আর একটু কষ্ট কর ভাই, আর কয়েকটা ফুল বিক্রি হলেই তোকে আজ ভালো করে ভাত খাওয়াবো। তুই একটু ওই গাছের ছায়াটায় বসতো ভাই। বেলা গড়িয়ে দুপুর হলো। সিগন্যালে এসে থামলো একটা দামি কালো রঙের গাড়ি। গাড়ির চারপাশের গ্লাসগুলো একদম কালো কুচকুচে, ভেতর থেকে কিছুই দেখা যায় না। প্রিয়া ধীর পায়ে সেই গাড়িটার দিকে এগিয়ে গেল। সে জানতো না এই গাড়ির ভেতর কে বসে আছে। ইয়েস ম্যানেজার, আমি রাতেই কলকাতার প্রজেক্টের ফাইলটা চাই, কোনো এক্সকিউজ শুনবো না। ও গড, এই ট্রাফিক জ্যামটা যে কবে কমবে দেশে। সুজন যখন বিরক্ত হয়ে ফোনের ওপাশে কথা বলছিল, ঠিক তখনই গাড়ির কালো কাছে কেউ খুব আলতো করে টোকা দিল। সুজন জানলার দিকে তাকালো। কালো কাছের ওপাশে আবছা একটা মেয়ের অবয়ব দেখা যাচ্ছে। বাবু, ও বাবু, দয়া করে একটা ফুল নিন না। সকাল থেকে একটা ফুলও বিক্রি হয়নি বাবু। ভাইটা আমার না খেয়ে বসে আছে, মাত্র 20 টাকা দিন বাবু। এই পুরো ফুলের গোছাটা আপনাকে দিয়ে দেব, দয়া করে ফিরিয়ে দেবেন না বাবু। সুজন প্রথমে ভেবেছিল কাজ না নামিয়ে ড্রাইভারকে গাড়ি পাড়ি দিতে বলবে, কিন্তু বাইরে দাঁড়িয়ে থাকা মেয়েটির কণ্ঠস্বর কেমন যেন চেনা চেনা ঠেকল সুজনের। এক অদ্ভুত কৌতূহল আর চেনা সুরের টানে সুজন গাড়ির কালো কাচের সুইচটা টিপল। ধীরে ধীরে কালো কাচটা নিচে নেমে গেল। কাচটা পুরোপুরি নামতেই সুজনের চোখ চরক গাছ হয়ে গেছে।
ধুলোবালিতে মাখা মলিন চেহারার এই মেয়েটা আর কেউ নয়, এ তো প্রিয়া, সেই প্রিয়া যাকে সে চোর বলে বাড়ি থেকে বের করে দিয়েছিল। কিন্তু প্রিয়ার চোখে সেই চোর বা অপরাধীর চাতুর্য কোথায়? সেখানে তো শুধু এক অসহায় বোনের আকুলতা। প্রিয়াও সুজনকে দেখে চমকে উঠল, তার হাতের ফুলের গোছাটা কেঁপে উঠল। দাদাবাবু, আপনি? প্রিয়া, প্রিয়া, তুমি এখানে? আরে রাস্তায় তুমি ফুল বিক্রি করছো? হ্যাঁ দাদাবাবু, কাজ তো চলে গেছে, তাই ভাইটার পেটের ভাতের জন্য ফুল বিক্রি করি। আপনি আপনি ফুল নেবেন দাদাবাবু? না নিলে বলবেন না, আমি চলে যাচ্ছি। প্রিয়া পেছন ফিরে চলে যেতে চাইল, কিন্তু সুজনের চোখ তখন রাস্তার ওপারে গাছের ছায়ায় বসে থাকা ছোট্ট ছেলেটার দিকে। ছেলেটার পরনে ছেঁড়া জামা ক্ষুধার্ত চোখে প্রিয়ার দিকে তাকিয়ে আছে। সুজনের মনে কেমন যেন একটা মোচড় দিয়ে উঠল। সে যে মেয়েটাকে চোর ভেবেছিল, সে নিজের আত্মসম্মান বাঁচাতে এভাবে রাস্তায় রোদে পড়ে ফুল বিক্রি করছে। কোনো অসৎ পথ তো বাঁচেনি। সুজনের পাথরের মতো শক্ত মনে এবার একটা ফাটল ধরল। প্রিয়া, শোনো, দাঁড়াও। তোমার মা, মানে তোমার মা কেমন আছেন? উনি তো অসুস্থ ছিলেন, তাই না? সুজনের এই প্রশ্নে প্রিয়ার ভেতরে সব বাঁধ ভেঙে গেল। সে আর চোখের জল ধরে রাখতে পারল না। রাস্তার মাঝখানেই সে ফুপিয়ে কেঁদে উঠল। মা আর নেই দাদাবাবু। সেদিন আপনি আমাকে চোর বলে তাড়িয়ে দিলেন, সেদিন রাতে মায়ের শরীর আরও খারাপ হয়ে যায়। ডাক্তারবাবু 2-3 লাখ টাকা চেয়েছিলেন অপারেশনের জন্য। আমি আমি চোর ছিলাম না দাদাবাবু, তাই আমার কাছে কোনো টাকা ছিল না। টাকার অভাবে আমার মা হাসপাতালে ছটফট করতে করতে মারা গেছেন দাদাবাবু। আমার মা মারা গেছেন।